পুতুল নিয়ে অবসেশন ছোট বড় কম বেশি সবারই। সেই পুতুল যদি নড়ে চড়ে, গল্প শোনায়, নাচে গায়, তাহলে ছোটরা পড়া আর বড়রা কাজ গুটিয়ে বোধহয় হাঁ করে গিলতে বসবে সেই রঙ্গ তামাশাকে। কৃত্রিমভাবে পুতুলের এই নড়াচড়া, কথা বলা, এরই পোশাকি নাম পুতুল নাচ বা পাপেট্রি। পাপেট্রি কিন্তু এক ধরনের অ্যানিমেশন। কার্টুনকে যেমন আঁকার পর ক্যামেরার সাহায্যে গতি দেওয়া হয়, এটা অনেকটাই তাই। তবে ক্যামেরার বদলে এখানে গতি দেয় মানুষ। আর পাপেট শোয়ে কেবল জীবজন্তু নয়, যে কোনো বড় জন্তুই পাপেট হয়ে উঠতে পারে যখন তখন। জানো তো, পুতুল নাচের শুরুটা আমাদের দেশেই কিন্তু হয়েছে। ইতিহাস বলছে আনুমানিক 1600 খ্রিস্টপূর্বাব্দে পুতুল নাচ হয়েছিল ছায়া পুতুল দিয়ে। তখনকার দার্শনিক পতঞ্জলির লেখাতে তাই পুতুলবাজি কথাটা পাওয়া গিয়েছিল। তিনিও তার লেখাতে পুতুলের শ্যাডোগ্রাফি বা ছায়া পুতুলের কথায় সম্ভবত বুঝিয়েছিলেন। এই ছায়া পুতুল তৈরি হয়েছিল প্রথমে কাগজের পাল্প দিয়ে, পরে পশুর চামড়া, সম্ভবত হরিণ বা ছাগলের চামড়া দিয়ে তৈরি হতো। পরে এই মশলাপাতি রপ্তানির সঙ্গে এই ছায়া পুতুলও দেশে বিদেশে রপ্তানি হতে থাকে এবং আস্তে আস্তে ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে পড়ে দেশের বাইরে। পুপা ল্যাটিন শব্দ থেকে পাপেট ইংরেজি শব্দটা এসেছে। অসমে পুতুল নাচকে পুতলা নাচ, মণিপুরে লাই থবি যোগায়, রাজস্থানে কাঠপুতলি, তামিলনাড়ুতে বোমালাট্টম নামে ডাকা হয় পুতুল নাচ। বাংলার পুতুল নাচের ঐতিহ্য অনেক প্রাচীন। বৃহত্তর বাংলার বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুরের নদী তীরবর্তী জেলাগুলোতে পুতুল নাচের প্রচলন ছিল অনেক আগেই। বেনি বা বেনে পুতুল নামে পরিচিত দস্তানা পুতুল ঐতিহ্যের শিকড় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অবস্থিত। এই একক শিল্পের ফরমাটি 100 বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান। বাংলাদেশে পুতুল নাচের ঐতিহ্য অনেক প্রাচীন। বৃহত্তর বাংলার বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুরের নদী তীরবর্তী জেলাগুলোতে পুতুল নাচের প্রচলন ছিল। আর্যরা যখন বঙ্গদেশে এলো, সেই সময় অবিভক্ত বাংলার পূর্ব অংশকে গৌড় বলা হতো আর দক্ষিণবঙ্গকে বলা হতো সমতট। দক্ষিণবঙ্গের বিস্তার বাংলাদেশের বাকেরগঞ্জ থেকে শুরু করে হুগলি নদীর পূর্ব তট সুন্দরবন পর্যন্ত। এই ভৌগোলিক সীমানার মধ্যে বাংলার পুতুল নাট্যপালার চর্চা ছিল। এটাই ছিল সনাতন পুতুল শিল্পীদের আদি ভূখণ্ড। এসব অঞ্চলে পুতুল তৈরির পর্যাপ্ত উপকরণ, উপযুক্ত কারিগরি জ্ঞান, নদী নালার পথে যাতায়াত সহজলভ্য হওয়ায় পুতুল শিল্প চর্চা গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। একসময় বর্ষাকাল ছাড়া বছরের বাকি মাসগুলোতে গ্রাম বাংলার গ্রামেগঞ্জে পুতুল নাচের দল পুতুল নাচ পরিবেশন করে বেড়াতো। সেই সময় গ্রামীণ জনজীবনে পুতুল নাচই সাধারণ মানুষ ও শিশু কিশোরের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছিল। গবেষকদের মতে একসময় শ্রীকৃষ্ণ কীর্তন পুতুল নাচের সাথে পরিবেশন হতো। শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাহিনী তা মানুষের কাছে পৌঁছানোর জন্য পুতুল নাচের মাধ্যমে উপস্থাপনা করা হতো। শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাহিনী তা মানুষের কাছে পৌঁছানোর জন্য পুতুল নাচের মাধ্যমে উপস্থাপনা করা হতো। প্রাচীন ভারতবর্ষে চৈতন্য মহাপ্রভুর যুগেও পুতুল নাচ ছিল বলে জানা যায়। চৈতন্য মহাপ্রভুর জীবনীতে আছে, কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়। তেমনি মধ্যযুগের সাহিত্য নিদর্শনে পুতুল নাচ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। জানা যায় পুতুল নাচ পরিবেশিত হতো রামায়ণ মহাভারতের কাহিনীর সঙ্গে এবং মধ্যযুগের প্রণয় পাঁচালীতেও পুতুল নাচের রেফারেন্স পাওয়া যায়। এই ধারাবাহিকতায় কিন্তু গ্রাম বাংলায় পুতুল নাচের চর্চা শুরু হয়। গ্লাভসের মতো করে হাতে পুতুল বা ঠোঙা গলিয়ে নিয়ে যে শো করা হয় তাকে বলে গ্লাভস পাপেট শো। সুতো পুতুলের শরীরে আটকানো থাকে সুতো, কলকবজা দিয়ে সেই সুতো নাড়িয়ে চাড়িয়ে পুতুল নাচ দেখানো হয়। রড বা স্টিকের গায়ে কাঠের পুতুল আটকে রড ঘুরিয়ে তাকে নাড়ানো চাড়ানো হয়। আর ছায়া পুতুল নাচের ক্ষেত্রে সাদা পর্দার পেছনে পুতুল আর আলো থাকে। আগে আলো হিসেবে ব্যবহার করা হতো প্রদীপ বা হ্যাজাক, এখন বদলে গিয়ে ইলেকট্রিক লাইটও ব্যবহার করা হয়। পর্দার গায়ে সাদা কালো বা রঙিন চামড়ার পুতুলের ছায়া ফেলে এই শো হয়। খেয়াল করলে বুঝতে পারবে শ্যাডো পাপেট শোতে একটু হলেও কার্টুন শোয়ের স্বাদ রয়েছে। নন ট্র্যাডিশনাল মানে যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পাপেট শোয়ে কিছু অদল বদল ঘটানো হয়েছে।
যেমন ফিঙ্গার পাপেট শো। এখানে গ্লাভস পাপেট শো এর স্টাইল নিয়ে আঙুলের মাথায় পুতুলের মুখ বসিয়ে পাপেট শো করা হয়। এটা এতটাই সহজ যে তোমরাও অনায়াসে এই পাপেট শো দেখাতে পারবে একটু অভ্যেস করতে পারলেই।